রুমের হাওয়ায় বাতাসের শব্দ সবকিছু যেন এক রহস্যময় নীরবতায় থমকে গেছে, যেন সময়ও নিঃশ্বাস নিতে ভুলে গেছে। শিহাব আরশিকে ধীরে ধীরে সোজা করে দাঁড় করিয়ে দিল। আরশি লজ্জা ও সংকোচে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শিহাব আরশির কাণ্ড দেখে দীর্ঘ লম্বা শ্বাস নিল। সে আরশির কাছ থেকে শাড়ি নিতে নিলে আরশি শিশুর মতো বায়না ধরে শাড়ি আরো শক্ত করে ধরে। ভয়ে তোতলামি করে বলল, কি কি হয়েছে? শাড়ি নিচ্ছেন কেন? শিহাব আরশির কথা শুনে রাগে দাঁতে দাঁত চেপে তীক্ষ্ণ ও কৃতজ্ঞপূর্ণ স্বরে বলল। আমি পরবো তাই। আরশি বিস্ময় ও তোতলানিতে বলল। আপনি শাড়ি পরবেন? শিহাব কঠিন স্বরে বলল। চুপ করবে তুমি? শান্ত হয়ে দাঁড়িয়ে থাকো, আমি এটা ঠিক করার চেষ্টা করছি। শিহাবের হঠাৎ রাগে আরশির কাছ থেকে শাড়ি শক্তিতে টেনে নিল। আরশি গভীর লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। শিহাব অন্যদিকে মুখ ঘুরিয়ে আস্তে আস্তে আরশির কোমরের শাড়ি গুঁজে দিতে থাকে। শিহাবের উষ্ণ হাতের প্রত্যেকটি স্পর্শে আরশি বিদ্যুৎ প্রহারের মতো কেঁপে উঠছে। আরশি চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিচ্ছে। শিহাব শাড়ির কুচিগুলো নিয়ে আরশির পেটের ঠিক কাছের গুছিয়ে দিতেই সে স্পর্শের ঘনিষ্ঠতায় আরশি আরো বেশি কেঁপে উঠল। তার পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো। শিহাব আরশির শাড়ির আঁচলটা শেষবারের মতো ঠিক করে দিল। একবার আরশির অবস্থা দেখে আরশি তখনও কাঁপছে। শিহাব লম্বা শ্বাস নিল। সে আর কোনো কথা না বলেই তোয়ালে নিয়ে দ্রুত ওয়াশরুমে চলে গেল। আরশি অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকার পর কোনো সাড়া শব্দ না পেয়ে ধীরে ধীরে চোখ খুলল। সে দেখল শিহাব কোথাও নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, তার মানে সে ভেতরে চলে গেছে। আরশি আয়নার সামনে গেল এবং নিজেকে আয়নায় দেখে বেশ অবাক হলো, কারণ শিহাব অনেক সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে, যা তার ধারণার বাইরে ছিল। আরশি মুচকি হাসলো। সে ভাবল, যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না, ভালোই আছি। খানবাড়ির সকল সদস্যরা শিহাবদের বাড়ি চলে এলো। সবাই যার যার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে গেল। আরফা আরশিকে খোঁজার জন্য রুমে আসতে নিবে এমন সময় আরফার ফোন বেজে উঠল। আরফা তাড়াতাড়ি আগে ফোন নিয়ে বাইরে এলো। আরফার ফ্রেন্ড কল দিয়েছে। আরফা ফোনে কথা বলতে বলতে শিহাবদের বাড়ির গেটের কাছে চলে আসছে। সে হাঁটতে হাঁটতে হঠাৎ শাড়ির কুচিতে পা লেগে একদম পড়ে যেতে নিলে, আর ঠিক সেই মুহূর্তেই দুটি শক্ত হাত এসে আরফাকে শক্ত করে ধরে ফেলল। আরফা চোখ খুলে দেখে তাকে ধরে আছে একজন সুদর্শন যুবক। ছেলেটির সুঠাম দেহের অধিকারী এবং তার চোখে এক ধরনের কর্তৃত্বপূর্ণ গভীরতা। ছেলেটা আরফাকে ঠিক করে দাঁড় করিয়ে দিয়ে বলল, একটু দেখে হাঁটবেন কেমন? আরফা অপ্রস্তুত হয়ে লজ্জায় জিভে কামড় দিয়ে বলল, মানে আমি ফোনে কথা বলছিলাম, তাই দেখতে পারিনি। সমস্যা নেই, তবে একটু দেখে, না হলে যখন তখন পড়ে গিয়ে কোমর ভাঙতে পারে। বাই দ্য ওয়ে, আপনি বিয়ে বাড়িতে ইনভাইট কার্ডে এসেছেন নাকি কোনো আত্মীয়? না, আমি আরশির কাকাতো বোন। সিরিয়াসলি? আরশি আমার ফ্রেন্ড, আমি নেহাল। ওহ আচ্ছা, আমি আরফা। আরফা আর নেহাল দুজনেই টুকটাক কথা বলতে বলতে বাড়ির ভেতরে চলে আসলো। তাদের চোখে মুখে ছিল একে অপরের প্রতি নীরব কৌতূহল। সুইজারল্যান্ড। রুদ্র তুরাকে নিয়ে বের হয়েছে। দুজনেই বিলাসবহুল গাড়িতে। তুরা গাড়ির জানালার কাছ দিয়ে এক মনে বাহিরের দৃশ্য দেখছে, আর রুদ্র চুপচাপ গাড়ি ড্রাইভ করছে। বেশ কিছুক্ষণ পর রুদ্র একটি জমকালো রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামালো। গাড়ি থামতে দেখে তুরা ধরফরিয়ে উঠল। তুরা উদ্বেগ ও ভয় মেশানো কণ্ঠে বলল, কি কি হলো? গাড়ি কেন থামালেন? রুদ্র কৌতুকপূর্ণ স্বরে সিট বেল্টটি খুলতে খুলতে বলল, তোকে বিক্রি করে দেব তাই। তুরা তীব্র বিস্ময় নিয়ে বলল, কি? রুদ্র নির্দেশ ও বিরক্তি মিশিয়ে বলল, চুপচাপ ঘরে থেকে নামলে দেখতে পারবি। কথাটা বলেই রুদ্র গাড়ি থেকে নামলো। তুরাও ধীরে ধীরে সিট বেল্ট খুলে গাড়ি থেকে নামলো। রুদ্র তুরার এক হাত ধরে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলো। রেস্টুরেন্টের মালিক আব্রাহাম খান রুদ্রকে দেখে চোখ কপালে তুলে বললেন, খান সাহেব, কি সৌভাগ্য! স্বাগতম। দয়া করে একটি সুন্দর টেবিলে বসুন। রুদ্র কোনো কথা না বলে তুরাকে নিয়ে একটি টেবিলে বসলো। তুরা বিদেশি রেস্টুরেন্ট দেখে শুধু চুপচাপ তাকাচ্ছে। কত বিদেশি মানুষ কত কিছু বলছে, অথচ তুরা এগুলো কিছুই বুঝতে পারছে না।
তুরাকে এইভাবে চারপাশে অবাক চোখে তাকাতে দেখে রুদ্র তার ঠোঁট কামড়ে দিয়ে হালকা হেসে বলল, কি দেখছিস এমন করে? মনে হচ্ছে জীবনে এমন দামি রেস্টুরেন্ট আর দেখিস নি। রুদ্রের কথায় তুরা যেন থমকে গেল। সে তড়িঘড়ি চোখ নামিয়ে নিয়ে আমতা আমতা করে বলল, কিছু না। ঠিকই তো, আমি তো কখনো বিদেশ আসিনি যে এমন ঝকঝকের রেস্টুরেন্ট দেখব। রুদ্র বাঁকা হাসি হেসে টেবিলের সামান্য ঝুঁকে এলো। তার কণ্ঠে সামান্য কৌতুক, কিন্তু দৃষ্টি ছিল স্থির। তো হঠাৎ বিদেশে এলি কেন? রুদ্রের এমন সরাসরি প্রশ্নে তুরার সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল। তার মুখটা কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। রুদ্র সেই নীরব মুখের দিকে তাকে এক ঝলক হাসল, তারপর গলা শক্ত করে বলল, কি হলো বল। রুদ্রের জোর দেওয়া ডাকে তুরা চমকে উঠল। সে কাঁপা কাঁপা গলায় জবাব দিল, এমনি এসেছি, সেই কারণ কি আপনাকে জানাতে হবে? আমি বলতে বাধ্য নই। তুরার স্পষ্ট প্রত্যাখ্যান শুনে রুদ্রের ভেতরে চাপা কষ্টটা আরো বাড়ল। সে মনে মনে বলল, কেন নিজের মুখে স্বীকার করছে না সত্যিটা? সে যে অপেক্ষায় থাকতে থাকতে পাগল হয়ে যাচ্ছে। আর কত অপেক্ষা করবে? এবার অন্তত স্বীকার করে দিত সত্যিটা। রুদ্র কথাটা বলে লম্বা শ্বাস নিয়ে কণ্ঠ কঠিন করে বলল, ঠিক আছে, বলতে হবে না। এখন কি খাবি অর্ডার কর। কথাটা বলেই রুদ্র উদাসীনভাবে খাবারের তালিকায় কাগজটা তুরার দিকে এগিয়ে দিল। তুরা এক পলক সেই দামি কাগজটা দেখল। বিদেশি ভাষায় কি সব লেখা কিছুই বুঝতে পারল না। শুধু খাবারের লোভনীয় ছবিগুলো তার দৃষ্টি আকর্ষণ করছে। তুরাকে এইভাবে ছবিগুলোর দিকে বিস্ময় ও কৌতূহল নিয়ে তাকিয়ে থাকতে দেখে রুদ্রের মুখে একটা দুষ্টু হাসি ফুটল। সে মজা করে বলল, তুই যে এইভাবে মেনু কার্ডের দিকে তাকিয়ে আছিস, দেখে মনে হচ্ছে এটা সত্যিই খাবার, আর সেই লোভে তোর জিভ দিয়ে জল পড়ছে। রুদ্রের এমন দুষ্টুমি মাখা খচা শুনে মুহূর্তেই তুরা অপমানে জ্বলে উঠল। সে কাগজটা প্রায় ছুঁড়ে মারার ভঙ্গিতে রুদ্রের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার খাবার আপনিই খান, খাবই না আমি। কথাটা বলেই তুরা ক্ষিপ্ত গতিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। রুদ্র বিস্মিত হয়ে দ্রুত উঠে তুরাকে কিছু বলতে যাবে, এমন সময় হঠাৎ একটি বিদেশি মেয়ে, যার চুলগুলো সোনালি এবং চোখে আনন্দের উচ্ছ্বাস, দৌড়ে সে রুদ্রকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। মেয়েটি রুদ্রকে জাপটে ধরে দ্রুত উত্তেজিত কণ্ঠে এক অপরিচিত ভাষায় অনর্গল বলতে শুরু করলো, হেই বেবি, কেমন আছো? জানো আমি তোমাকে কতটা মিস করেছি। ইদানিং তুমি আমার সাথে কথাই বলছো না। আমি সত্যি ভাবিনি যে তোমাকে এই সময় এইভাবে রেস্টুরেন্টে খুঁজে পাবো। এই দৃশ্য দেখে তুরার বুকের ভেতর যেন এক প্রচণ্ড তুফান শুরু হলো। তার হৃদয়ে যেন তীক্ষ্ণ যন্ত্রণায় ফেটে যাচ্ছে। সেই অসহায় ব্যথার কারণে গলার স্বরটা যেন আটকে আসছে। রুদ্র বিরক্ত হয়ে মেয়েটিকে সরিয়ে দিয়ে কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে তার চোখ যায় তুরার দিকে। তুরা ততক্ষণে কেঁদেই দিয়েছে, তার চোখের জলের ধারা স্পষ্ট। রুদ্র দ্রুত মেয়েটিকে উপেক্ষা করে তুরার দিকে এগিয়ে এসে কিছু বলতে নিবে, তার আগেই তুরা এক মুহূর্ত দেরি না করে কোনো কথা না বলে দ্রুত পায়ে রেস্টুরেন্ট থেকে এক দৌড়ে বাহিরে হয়ে গেল। তুরার সেই অপরিচিত বিদেশির রাস্তা দিয়ে পাগলের মতো দৌড়াচ্ছে, তার চোখে পানি যেন থামছেই না। সে বারবার বা হাত দিয়ে সেই জল মুছছে। এই দৃশ্য যেন তুরার কাছে ছিল 1000 জনমের কষ্টের দৃশ্য, এক গভীর হাহাকার। তার বুক যেন ফেটে যাচ্ছে। গাড়ির ভেতরে সামনের সিটে বসে আছে আরশি আর শিহাব। পেছনের সিটে ভিড় করে বসেছে আরফা, তিথি এবং আয়ান। আজ শিহাব এবং আরশি খান বাড়িতে যাচ্ছে। শিহাবের যদিও একদম ইচ্ছে ছিল না, কিন্তু বাবার কঠোর কথায় বাধ্য হয়ে সে এসেছে। আয়ান, তিথি আর আরফা এই তিনজনে পেছনে বসে ছোটখাটো গল্প আর খুনসুটি করছে, কিন্তু সামনের সিটে শিহাব আর আরশি চুপচাপ বসে আছে। দুজনেই যেন এক অস্বস্তিকর নীরবতা পালন করছে। সন্ধ্যার অন্ধকার কখন যে চারিদিকে ভালোভাবে গ্রাস করেছে। গাড়ি ছুটছে পিচঢালা পথ ধরে। তিথি হঠাৎ গাড়ির কাছ দিয়ে দেখতে পেল রাস্তার পাশে আলো ঝলমলে ফুচকার দোকান। তিথি আর দেরি না করে চিৎকার করে শিহাবের উদ্দেশ্যে বলল, শিহাব ভাইয়া, তাদের গাড়ি থামান প্লিজ, গাড়ি থামান প্লিজ। তিথির এমন আচমকা চিৎকারে শিহাব ভয় পেয়ে দ্রুত গাড়িতে ব্রেক কষল। আয়ান বিরক্ত হয়ে তিথির উদ্দেশ্যে বলল,
তোকে কি মাঝ রাস্তায় শয়তানে ধরেছে যে গাড়ি থামাতে বললি? কি হয়েছে? বাজে কথা বলবা না আয়ান ভাইয়া, ফুচকা খাবো। তিথি চোখ গোল করে বলল, ফুসকা। নামটা কানে যেতেই আরশির মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল। সে সাথে সাথেই তিথিকে বলল, ফুচকা কোথায় কোথায়? তিথি আরশির উদ্দেশ্যে বলল, রাস্তায় দেখো। তিথির কথা শুনে সবাই রাস্তায় তাকিয়ে দেখলো সত্যি ফুসকার স্টল। আরশি আর আরফা তো জিভের জল চলে এসেছে। আরশি যেন বাতাসের বেগে গাড়ি থেকে নেমে দিল দৌড়। আরফাও তাকে অনুসরণ করলো। তিথি আরশি আর আরফার কাণ্ড দেখে নিজের কপালে নিজেই আস্তে করে চাপড় মেরে বলল, হাই মোর খোদা, দেখলো কে আর গেল কে আগে। আয়ান বিরক্তিতে তিথিকে খেকিয়ে বলল, তো ফুসকা দেখিয়ে এখন কি গাড়িতে বসে নৃত্য করছিস? আয়ান ভাইয়া তুমি বেশি কথা বলো। এই শিহাব ভাইয়া, এই মহিলা ব্যাটার মুখে টেপ লাগিয়ে দেন তো, বেশি মাছের কথা বলে। শেষের কথাটুকু শিহাবের উদ্দেশ্যে বলে তিথিও গাড়ি থেকে বাতাসের মতো নেমে দিল দৌড়। না হলে আয়ানের হাতে তার আর রক্ষা নেই। আয়ান আর শিহাব একে অপরের দিকে তাকিয়ে বিরক্তিতে মাথা নেড়ে অবশেষে গাড়ি থেকে নামলো। আরশি, আরফা, তিথি তিনজন যেন এক তীব্র প্রতিযোগিতায় নেমেছে। যে যার মতো পারছে ইচ্ছে মতো ফুচকা খাচ্ছে। তাদের সামনে ফুচকার থালা যেন খাবার নয়, একটি রাউন্ড চলছে। তারা বারবার খাচ্ছে আর গাল ফুলিয়ে সা সা করে শ্বাস নিতে নিতে বলছে, মামা আরো বেশি ঝাল দেন। তাদের তিনজনের কাণ্ড দেখে শিহাবের ভীষণ রাগ হচ্ছে। মানুষ ঠিকই বলে, হাজারটা ছেলে নিয়ে বের হওয়া যায়, কিন্তু দয়া করে একটা মেয়ে নিয়ে বের হইও না। কত যে অপেক্ষা করাবে তার ঠিক নেই। শিহাব আজ হাতে নাতে সেই কথার প্রমাণ পাচ্ছে। হঠাৎ শিহাবের চোখ গেল আরশির চোখের দিকে। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। স্পষ্টই ফুসকার হয়তো মারাত্মক ঝাল লেগেছে। কিন্তু অবাক কাণ্ড, আরশি ফুসকা খাওয়া বাদ দিচ্ছে না। আরশির চোখের পানি দেখে শিহাবের রাগ যেন এক লহমায় কমে গেল। সে অজান্তেই আরশির উদ্দেশ্যে বলল, আরশি হয়েছে, চলো, আর খেতে হবে না। কিন্তু কে শুনে কার কথা? আরশি তবুও খাচ্ছে। আয়ান, তিথি আর আরফাকে ধমক দিচ্ছে, কিন্তু তাদের খাওয়া শেষ হচ্ছে না। শিহাবের ধৈর্যের বাঁধ ভাঙলো। সে হঠাৎ আরশির হাত ধরে শক্ত করে টানতে টানতে গাড়ির কাছে এনে দাঁড় করিয়ে বলল, তোমরা আমাকে কি মনে করো যে তোমরা খাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবো? এখন শেষবারের মতো বলছি, গাড়িতে ওঠো, না হলে আমি একাই চলে যাব। কিন্তু শিহাবের কথা আরশির কান পর্যন্ত যাচ্ছে না। আরশি তখনও ঝালে মুখ শুষ করে টানছে আর বলছে, ঝাল, উফ ঝাল। আরশির এই অদ্ভুত অবস্থা দেখে শিহাব রেগে রেগে বলল, ঝাল? তবুও তো খাওয়া বাদ দাও না, যাও আরো ঝাল দিয়ে খাও। বাকিটুকু শিহাব শেষ করতে পারল না। আচমকা আরশি কিছু না ভেবে দু হাতে শিহাবের শার্টের কলার খামচে ধরে শিহাবের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। আরশির এমন অপ্রত্যাশিত কাণ্ড দেখে শিহাবের চোখ মুহূর্তেই বিস্ফোরিত হয়ে গেল। রাগে তার দৃষ্টি রক্তিম হতে শুরু করলো। শিহাব মুহূর্তেই আরশিকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল, কিন্তু আরশি যেন নিজের শরীরের সর্বশক্তি দিয়ে তার শার্টের গলার খামচে ধরেছিল। আরশি যেন তার ঠোঁট ব্যবহার করে ফুসকার তীব্র ঝাল কমানোর চেষ্টা করছে। এই অপ্রত্যাশিত উষ্ণ স্পর্শে মুহূর্তে শিহাবের প্রতিরোধ ভেঙে গেল। এক অদ্ভুত ঘোরে সে যেন অজান্তেই আরশির এই আবেদনে সায় দিল। শিহাবের দুহাত আরশির কোমর দৃঢ়ভাবে চেপে ধরল। ফুসকার ঝাল আরশির শরীরে যে উন্মাদনা তৈরি করেছিল, শিহাবের স্পর্শে তা গভীর আবেগের জোয়ারে পরিণত হলো। মুহূর্তগুলো যেন থমকে গিয়েছিল। তাদের আশেপাশে থাকা সমস্ত কোলাহল যেন মিলিয়ে গেছে। কয়েক মিনিট কেটে গেল। হঠাৎ দুজনেই যেন কারো বুক ফাটানো তীব্র চিৎকার শুনতে পেল। আহ, আমরা কিছু দেখিনি, সত্যি বলছে। সাথে সাথে শিহাব আর আরশি চমকে দূরে সরে দাঁড়ালো। শিহাব হাঁসফাঁস করে চারপাশে তাকালো। তিথি এক গগন বিদারী চিৎকার দিয়েছে। সে দেখলো আয়ান, তিথি আর আরফা। তিথির চিৎকারের পরিবেশের সেই নীরবতা ভেঙেছে। আয়ানের নাক মুখ লজ্জায় কুঁচকে গেছে, আর আরফা চোখে হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। সুইজারল্যান্ড।
রাত যত গভীর হচ্ছে রুদ্র ততই হতাশা আর পাগলামির গভীরে তলিয়ে যাচ্ছে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তুরা কোথায় গেল তার কোনো ধারণাই রুদ্রের নেই। সে পাগলের মতো তুরাকে খুঁজে যাচ্ছে, কিন্তু কোথাও তার চিহ্ন মাত্র পাচ্ছে না। ক্ষোভে আর রাগে রুদ্র এই মেয়েটির গালে পরপর দুটি চড় মেরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু সেই রাগও যেন তুরাকে খুঁজে না পাওয়ার যন্ত্রণায় স্নান হয়ে গেল। রুদ্রের যেন কলিজা ফেটে যাচ্ছে। একই সঙ্গে তুরার প্রতি তার তীব্র রাগ হচ্ছে। সব কিছু না জেনেই তুরা এত বেশি বাড়াবাড়ি করে ফেলল। এদিকে রাতের নির্জন নিস্তব্ধ রাস্তা ধরে তুরা হেঁটে চলছে। সে কোথায় যাচ্ছে তা তার জানা নেই। তার পা যেদিকে চাইছে সেদিকেই সে হেঁটে যাচ্ছে। শরীরটা তার অত্যন্ত দুর্বল। মনে হচ্ছে এই বুঝি সে রাস্তার মাঝে নুয়ে পড়বে। কিন্তু মনের শান্তি না থাকায় সে শরীরের দুর্বলতা অনুভব করতে পারছে না। তুরার চোখে তখন কেবল একটি দৃশ্য ভাসছে, রেস্টুরেন্টের রুদ্রকে একটা মেয়ে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরার দৃশ্য, যার জন্য সে এতগুলো দেশ পার করে নিজের আপন পরিবার ছেড়ে চলে এলো। সেই কিনা ডুবে আছে আরেক নারীতে। তুরার বারবার নিজেকে প্রশ্ন করছে, যদি মেয়েটি রুদ্রের কেউ না হতো তবে রুদ্রকে সে অমন করে জড়িয়ে ধরল কেন? না চিনলে তো আর এমন করবে না। এই তিক্ত ভাবনাগুলো শুধু তুরার হৃদয়ে গেঁথে যাচ্ছে। তুরা এক মনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তার মন জুড়ে তখন শুধু হাহাকার আর অবিশ্বাস। হঠাৎ তুরার সামনে আচমকা একজন আধা বয়সী পুরুষ এসে দাঁড়ালো। লোকটির বয়স 40-এর কাছাকাছি হবে। লোকটাকে দেখে তুরার ঢোক গিলতে গিলতে কাপা ও গভীর কণ্ঠে বলল, কে 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 আপনি? লোকটি একটি অস্বাভাবিক দাঁত বের করে হাসি হেসে ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণে বলল, তুমি বাংলাদেশ থেকে এসেছো? তুরার বুঝতে বাকি রইল না যে লোকটি বিদেশি, কিন্তু সে একটু একটু বাংলা বলতে পারে। তুরা ভয়ে ভয়ে হ্যাঁ সূচক মাথা দুলিয়ে বলল, জি হ্যাঁ। লোকটির মুখে হাসি ফুটল, কিন্তু সেই হাসি তুরার কাছে মোটেও স্বাভাবিক লাগলো না, বরং কেমন যেন লোভনীয় ও অস্বস্তিকর মনে হলো। লোকটি তুরাকে পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে পর্যবেক্ষণ করলো, তারপর গলা খাকারি দিয়ে বলল, বিয়ে করবে আমায়? এমন অবঞ্চিত বয়স্ক মুখে বিয়ের কথা শুনে তুরা হতভম্ব হয়ে গেল। সে ভাবল, এ কি বলছে লোকটা? মাথায় কি তার কোনো সমস্যা আছে নাকি? আপনি কি সব বলছেন? পাগল নাকি আঙ্কেল? পথ ছাড়ুন আমার। আমি আমি বাড়ি যাব। কথাটা বলে তুরা এক পা বাড়াতে নিবে, তার আগেই লোকটা তুরার জামার ওড়না টান দিয়ে ধরল। সে একটা বৃষ্টিমার্কা হাসি দিয়ে বলল, হা হা হা, আসা সহজ, যাওয়া এত সহজ না। লোকটার এমন অদ্ভুত ও জঘন্য ব্যবহারে তুরা ভয়ে কাঁপতে শুরু করলো। তবুও তুরা ওড়না ছাড়াতে ছাড়াতে কাঁপা কাঁপা কণ্ঠে লোকটাকে বোঝানোর চেষ্টা করলো, দেখুন আঙ্কেল, আপনি আমার বাবার মতো। আমি আপনাদের লোকেদের সম্মান করি। প্লিজ দয়া করে আমার পথটা ছেড়ে দিন। লোকটা আরো কাছে সরে এসেছে, তার হাতের ওড়নাটা শক্ত করে পেঁচিয়ে ধরল। তার কণ্ঠে শিকারীর নির্লজ্জতা। না, আমার তোমাকে ভালো লাগছে। আমি বিদেশি না, বাংলাদেশি মেয়ে পছন্দ করি। এইভাবে যে মাঝ রাস্তায় বাংলাদেশি মেয়ে পাবো কখনো ভাবিনি। চলো এখন আমরা একটা খেলা করি। কথাটা বলেই লোকটা তুরার ওড়না ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। তুরা প্রাণপণে ওড়না ছাড়ানোর চেষ্টা করতে থাকলো। তুরা ভেবে পাচ্ছে না এখন কি করবে। এটা যে বড্ড পাষাণ দেশ, এখানে চিৎকার করলেও হয়তো সে আরো বিপদে পড়বে, কেউ এগিয়ে আসবে না। লোকটি তুরাকে হিংস্রভাবে টানতে টানতে একটি অন্ধকার ও নিরিবিলি জঙ্গলের গভীরের দিকে নিয়ে যেতে লাগলো। তুরা নিজেকে মুক্ত করার জন্য তার শেষ শক্তিটুকু দিয়ে চেষ্টা চালাচ্ছে, কিন্তু দুর্বল শরীর আর আতঙ্কিত মন নিয়ে সে লোকটির বলের কাছে অসহায়। এই চরম বিপদের মুখে হঠাৎ তুরার রুদ্রের কথা মনে হলো। তুরা আকুল কণ্ঠে মনে প্রাণে রুদ্রকে আহ্বান করতে লাগলো, রুদ্র, আপনি কোথায়? আমায় বাঁচান। যে সম্মান আর মর্যাদা আমি আপনাকে দিতে চাই তা কেউ কেড়ে নিতে চাইছে। প্লিজ, কোথায় আপনি? আমায় রক্ষা করুন। লোকটা তুরাকে টেনে জঙ্গলে এনে তার সাথে জোর করে ধস্তাধস্তি শুরু করলো। তার ইজ্জত কেড়ে নেওয়ার ঘৃণ্য চেষ্টা।
তুরা তার সমস্ত শক্তি দিয়ে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। হঠাৎ লোকটির বুক চেরা এক আর্তনাদ শোনা গেল। তুরা সেই আতঙ্কিত চিৎকারে চমকে স্থির হয়ে গেল। হঠাৎ তুরার চোখ গেল সামনের দিকে। একটি সুউচ্চ অববয় সেখানে দাঁড়িয়ে আছে। ঘন অন্ধকারে লোকটিকে স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে তার দীর্ঘ উচ্চতা ও বলিষ্ঠতা আন্দাজ করা যাচ্ছে। সেই অববয়টি যেন উন্মাদ হয়ে বয়স্ক লোকটিকে ইচ্ছেমতো আক্রোশে প্রহার করতে লাগলো। মারের তীব্রতায় লোকটি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে এক সময় নিস্তেজ হয়ে গেল। তুরা দ্রুত নিজেকে সামলে নিয়ে সোজাসুজি দাঁড়ালো। তুরা ভালো করে বুঝতে চাইছে লোকটাকে, কিন্তু অন্ধকারে কোনোভাবেই তার মুখ দেখতে পারছে না। অবয়টি দ্রুত কাউকে একটি কল করে কিছু নির্দেশ দিয়ে তুরার দিকে এগিয়ে এলো। তুরা কিছু বুঝে ওঠার আগেই সে অবয়টি তুরার গালে সজোরে থাপ্পড় মারল এবং ক্ষিপ্ত কণ্ঠে বলল, কুত্তির বাচ্চা, তোর সাহস কি করে হয় এইভাবে আমাকে কিছু না বলে বেরিয়ে আসতে? খুব রাগ তোর, তাই না? আমার কথা না শুনে না বুঝে চলে এলি। কিন্তু এটা একবারও ভাবলি না এটা তোর বাংলাদেশ না, এটা বিদেশ। অববয়টার কণ্ঠস্বর কানে যেতেই তুরার ভয় মুহূর্তেই গলে গিয়ে এক বুক স্বস্তির শীতলতা নেমে এলো। তার মুখে এক ঝলক লুকানো হাসি ফুটল, কারণ এই অববয়টা আর কেউই নয়, তারই একমাত্র ভালোবাসা আব্রাহাম রৌদ্র খান। রৌদ্র আক্ষেপে নিজের মাথার চুল শক্ত হাতে টানতে টানতে তুরার দিকে ঝুঁকে এসে বলল, তুই হুট করে বিদেশ চলে এলি কেন? কেন এলি সে কারণটা পর্যন্ত আমাকে বলিস না। আর আজকের রেস্টুরেন্টে আমাকে একটা মেয়ের সাথে দেখে রাগ করে কিছু না শুনে না বুঝে বেরিয়ে এলি। কিসের অধিকার আছে তোর যে আমাকে অন্য মেয়ের সাথে দেখে? বাকিটুকু কথা শেষ করার আগেই তুরা ঝড়ের তীব্রতা নিয়ে এগিয়ে এলো। সে এক মুহূর্ত দেরি না করে রুদ্রকে নিজের সমস্ত শক্তি দিয়ে ঝাপটে ধরল। তুরা রুদ্রের শার্ট চেপে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে আর্তনাদ করে বলল, ভালোবাসি আপনাকে, তাই আপনাকে অন্য মেয়ের পাশে দেখলে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল। সেই কষ্ট সহ্য করতে না পেরে বেরিয়ে এসেছি আমি। আমার বিদেশ আসার একমাত্র কারণ আপনি। আমি বিদেশ আপনার কাছেই এসেছি চিরকালের জন্য থাকতে। আমি আপনাকে চাই, এই মন শুধু আপনাকে চায়, এই কলিজা শুধু আপনাকেই চায়, আমার এই আত্মা শুধু আপনাকে চায়। শুনেছেন এখন আমার বিদেশ আসার কারণ কি? হ্যাঁ, জবাব দিন, শুনেছেন কি? নাকি আরও বলতে হবে? ভালোবাসি, ঠিক আছে বলছি ভালোবাসি, 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 হাজারবার, লক্ষবার, কোটিবার, হিসাব ছাড়া ভালোবাসি। আই লাভ ইউ রুদ্র, আই লাভ ইউ সো মাচ। সব কিছু যেন এক নিমিষেই অতল নিস্তব্ধতায় থমকে গেছে। সেই তীব্র আবেগের প্রভাবে রুদ্রও থমকে গেছে, যেন কোনো মন্ত্র বলে বরফের মতো জমে গেছে। তুরার মুখ থেকে ভালোবাসার সেই অমূল্য কথাটি শুনে রুদ্রের আনন্দের আতিশয্য স্তব্ধ হয়ে গেছে। রুদ্র মুহূর্তের জন্য কথা বলতেও ভুলে গেল। হঠাৎ ঝড়ের গতিতে বাতাস বইতে শুরু করলো। সেই বাতাসে যেন তাদের দু হৃদয়ের মাঝে বয়ে চলা উচ্ছল আনন্দের বার্তা বহন করছিল। রুদ্র এক নিমিষেই তুরাকে নিঃশ্বাসের অভাবে শক্ত করে আলিঙ্গন করলো। তুরার কপালে স্নিগ্ধ চুমু এঁকে দিয়ে সে আবেগে রুদ্ধ কণ্ঠে জিজ্ঞেস করল, কি কি বললি তোরা? তুই যা বলছিস সত্যি? তুরা রুদ্রকে আরো দৃঢ়ভাবে জড়িয়ে ধরে বলল, সত্যি সত্যি, হাজারবার সত্যি। মুহূর্তেই রুদ্র তুরাকে সেই আবেগময় অবস্থাতেই পাজা কোলে তুলে নিল। সে পাগলের মতো ঘুরতে ঘুরতে উন্মাদের মতো চিৎকার করে বলতে লাগলো, আমি কখনো ভাবিনি আমি তোকে এইভাবে পাবো। আমি তো ভেবেছিলাম আমার ভালোবাসাটা হয়তো মারাত্মক অপরাধ হয়ে গেছে, কিন্তু না, আমার ভালোবাসা অপরাধ হয়নি। আমার ভালোবাসা সত্যি ছিল, তাই তো আজ আমি তোকে পেলাম। আই লাভ ইউ তোরা, আই লাভ ইউ সো মাচ। তুরা কান্না ভেজা কণ্ঠে চিৎকার করে বলল, আমি এই কথাটা আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু কেমন জানি আমার আপনাকে ভয় লাগতো, তাই বলতে পারিনি আমি। তবে আজ যখন আপনাকে একটা মেয়ের সাথে দেখলাম, বিশ্বাস করুন আমার বুকে অসহ্য কষ্ট হচ্ছিল। আমি নিজেই নিজের মাঝে ছিলাম না, তাই তখন বেরিয়ে এসেছি। তুরার কথা শুনে রুদ্র খুশি ও আবেগ ভরা কণ্ঠে বলল, ভালোই হয়েছে মেরিন জড়িয়ে ধরেছে, নাহলে আজ এই মুহূর্তটা যে কবে আসতো তার ধারণাই ছিল না। আমার তরফ থেকে মেরিনকে অনেক অনেক ধন্যবাদ। রুদ্রের মুখে মেরিন নামটি শুনে তুরা অবাক হয়ে জানতে চাইল, মেরিনকে? রুদ্র হেসে জবাব দিল, যে জড়িয়ে ধরেছিল সেই মেরিন।
তুরা কৌতূহল হয়ে জানতে চাইল। আচ্ছা, ওই মেয়ে আপনাকে চেনে কি করে? রুদ্র তুরার হাত নিজের মুঠোয় নিয়ে গভীর ভালোবাসায় বলল, তোরা তুই আমার অতীত কিন্তু জানিস তো। মেরিন আমার অতীত লাইফে ছিল। তোর প্রতি আসক্ত হওয়ার পর আমি সব মেয়েদের কাছ থেকে মাপ চেয়েছি, এবং কি অনেকে টাকার খাতিরে মাফও করে দিয়েছে। আর এই মেরিন অন্য দেশে গিয়েছিল, নাম্বার ব্লক লিস্টে ছিল, তাই হঠাৎ যোগাযোগ বন্ধ হওয়ায় এমন করেছে। কিন্তু বিশ্বাস কর, তোর প্রতি আসক্ত হওয়ার পর আমি আর কোনো মেয়ের সান্নিধ্য যাইনি। আমি ভেবেছিলাম তোকে পাইনি জীবনে আমার কাউকে লাগবে না, লাইফটা একাই কাটিয়ে দেব। কিন্তু আমার ভালোবাসার সত্যি ছিল, তাই আমি আজ তোকে পেলাম। কখনো ছেড়ে যাস না তোরা। নিজের জীবনের সবটুকু দিয়ে তোকে আমি সারাটা জীবন আগলে রাখবো। রুদ্রের কথাগুলো শুনে শেষ মুহূর্তে তুরা প্রায় 1 মিনিটের জন্য নিস্তব্ধ হয়ে গেল। নীরবতা এত গভীর যে রুদ্রের হৃৎস্পন্দন সে শুনতে পাচ্ছিল। রুদ্র তুরাকে চুপ করে থাকতে দেখে সামান্য মাথা নিচু করল। তার চোখে ভয়ের ছায়া। এই বুঝি তুরা সরে গেল। কিন্তু মুহূর্তে তুরা রুদ্রের অবস্থা দেখে তার চোখে দ্বিধা না জমতে দিয়ে রুদ্রের কোলে থাকা অবস্থায় তার গলা নিবিড়ভাবে জড়িয়ে ধরল। তুরা অত্যন্ত আবেগ ও দৃঢ়তা স্বরে বলল, আপনার অতীত কি হয়েছে বা হয়নি আমি আর এসব কিছু জানতে চাই না। আমার কাছে আপনার অতীত অন্ধকার, আর সেই অন্ধকারে আমার কোনো আগ্রহ নেই। আমি শুধু এখন ভাবতে চাই আপনাকে নিয়ে আমাদের সারা জীবনের পথ চলা, আপনার হাত দুটো চিরকালের জন্য শক্ত করে ধরতে, ব্যাস, আর কিচ্ছু না। আমি আপনার অতীতকে না, আপনাকে ভালোবাসি। আমার শুধু আপনি হলেই চলবে, আর কিছুই চাই না আমার। তুরার কথাটা শুনে রুদ্রের মুখে এক মুগ্ধ হাসি ফুটল। সে তুরার কপালের সাথে নিজের কপাল ঠেকালো। সেই স্পর্শে দুজনের ভয়ের রেশ যেন মুছে গেল। রুদ্রের গভীর প্রত্যয় ও ভালোবাসার সাথে বলল, আমি তোকে কথা দিচ্ছি, আমার ভেতরে রোহটা থাকতে তোকে আমি এক চুল পরিমাণও কষ্ট দেব না। আমার প্রতিটি নিঃশ্বাস শুধু তোকে ঘিরেই থাকবে। আমিও তোকে নিয়ে সারাটা জীবন কাটাতে চাই। তুই আমার শুরু, তুই আমার শেষ আশ্রয়, তুই আমার বর্তমান, তুই আমার চূড়ান্ত লক্ষ্য। আই লাভ ইউ তোরা। তুরা রুদ্রের কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করলো। তুরা কণ্ঠে স্বর্গীয় শান্তি নিয়ে বলল, আই লাভ ইউ টু রুদ্র ভাইয়া। মুহূর্তেই রুদ্র তুরাকে কোল থেকে নামিয়ে এক তীব্র আকর্ষণে বুকের গভীরে টেনে নিল। তুরা সেই স্পর্শে পৃথিবীর সমস্ত ক্লান্তি ভুলে এক পরম শান্তির উষ্ণতায় রুদ্রকে নিবিড়ভাবে জড়িয়ে ধরল। সেই রাত মাথার উপরে তারাশূন্য আকাশের বুক চিরে থাকা ঘন অন্ধকার জঙ্গল সেই দুই হৃদয়ের গোপন কথাগুলোর নীরব সাক্ষী হয়ে রইল। সাক্ষী থাকলো তাদের প্রথম ভালোবাসার কম্পিত কথোপকথন, যেখানে প্রতিটি শব্দে ছিল ভবিষ্যতের অটল প্রতিশ্রুতি। সাক্ষী থাকলো প্রকৃতির শ্বাস প্রশ্বাস, ঝিঝি প্রকার একঘেয়ে ডাক, শীতল বাতাসে সরসর শব্দ, আর নিশাচর গাছের পাতার মৃদু আন্দোলন। সেই মহাজাগতিক অন্ধকারে তাদের ভালোবাসার শপথ যেন চিরকালের জন্য অঙ্কিত হয়ে গেল। গভীর রাতে বিদেশি শহরের নিঃশব্দ পিচঢালা রাস্তা, আকাশের চাঁদ হয়তো সামান্য আবছা, কিন্তু রাস্তার আলোগুলো দুজনের হাতে ধরা স্পর্শের বাঁধনকে আরো উজ্জ্বল করে তুলছে। রুদ্র আর তুরা একে অপরের হাতের উষ্ণতা অনুভব করতে করতে পাশাপাশি হেঁটে চলছে। আজ রুদ্রের বুক থেকে যেন ভারী পাথর সরে গেছে এক অজানা ভয়, যা এতদিন চেপেছিল। তা আজ তুরার সাহায্যে উধাও। তুরা গল্প করতে করতে হাসছে, আর মাঝে মাঝে আদুরে ভঙ্গিতে রুদ্রের চওড়া কাঁধ বা বুকে মাথা এলিয়ে দিচ্ছে। তারা হাসছিল। সেই মুহূর্তে তুরা হঠাৎ থেমে গিয়ে রুদ্রের দিকে মুখ তুলে তাকালো। তাদের হাঁটার ছন্দ যেন মুহূর্তের জন্য থেমে গেল, আর তুরা রুদ্রের চোখে চোখ রেখে এক ঝলক দুষ্টুমি মাখা হাসি হেসে তার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল, আচ্ছা রুদ্র ভাই, আপনার কি একটা বিশেষ ঘটনা মনে আছে? রুদ্র থমকে দাঁড়ালো। তার ভ্রু কুঁচকে উঠল, চোখে চিন্তার ছাপ। রাস্তার মৃদু আলোয় সে তুরার মুখ দেখল। কোন ঘটনার কথা বলছিস তুই? মুহূর্তেই তুরা তার ডান হাতের তালু দিয়ে নিজের নরম গালটা আলতো করে ছুঁয়ে দিল, আর চোখে এক কৃত্রিম অভিযোগের সুর এনে বলল,
আপনি আমাকে চড় মেরেছিলেন, তাও কিনা আমার এই নরম তুলতুলে গালে। তুরার থাপ্পড়ের অভিযোগ শুনে রুদ্র আকাশ ফাটানো ফিক করে হেসে দিল। রাস্তার দুপাশের দোকানগুলো যেন সেই হাসির প্রতি ধ্বনি তুলল। ও আচ্ছা, এই কথা। তোর সে ঐতিহাসিক চরটা এখনো মনে আছে? তুরা গাল ফুলিয়ে ঠোঁট উল্টিয়ে বলল, মনে থাকবে না কেন? নরম গালে আপনার ওই মারের দাগ হয়তো মুছে গেছে, কিন্তু অপমানের দাগ এখনো টাটকা। সামান্য একটা ধাক্কা লাগায় আপনি আমাকে অমন একটা দুর্দান্ত চড় মেরেছিলেন। তুরার করুণ মুখ আর রাগী কথা শুনে রুদ্র হাসতে হাসতে মাটিতে বসে পড়ার উপক্রম হলো। সে পেটে হাত চেপে ধরে প্রায় কাতরানো স্বরে হাসতে লাগলো। তুরা তাকে এভাবে হাসতে দেখে চোখ সরু করে তাকালো। তার রাগ যেন আরো বেড়ে গেল। মাঝ রাস্তায় কি আপনাকে পাগলা কুকুরে ধরলো যে এমন হাসির দমক উঠেছে আপনার? আপনি কি পাগল হয়ে গেলেন? রুদ্রের হাসি থামানোর ব্যর্থ চেষ্টা করে হাঁপাতে হাঁপাতে বলল, দাঁড়া প্লিজ, আগে একটু শান্ত হয়ে নেই। তুরা এবার দাঁতে দাঁত চেপে ভ্রুর ভাঁজ আরো ঘন করে বলল, আমার কষ্ট দেখে আপনার হাসি পাচ্ছে তাই না? ঠিক আছে। রুদ্র হাসি সামলে তুরার দিকে ঝুঁকে রহস্য করে বলল, হাসি পাচ্ছে মানে? সেই হাসি। তুই আমাকে ছোটবেলায় এমন একটা কথা মনে করিয়ে দিলি। তুই জানিস, তুই যেদিনই পৃথিবীতে এলি সেই দিনই। ইস, কি ভয়ঙ্কর গন্ধটা এনেছিল। রুদ্র কথাটা সম্পূর্ণ মিথ্যা বলল, কেবল তুরাকে বেশি করে রাগিয়ে দেওয়ার মজা দিতে। রুদ্রের মুখে এমন কথা শুনে মুহূর্তে তুরার চোখ দুটো যেন কপালে উঠে গেল। তার মুখ হা হয়ে গেল। কি? আপনি কি বলছেন? জি ম্যাডাম, একেবারে সঠিক বলছে। ব্যাস, আর কথা নেই। তুরার রাগে আগুন হয়ে গেল। সে আর সময় নষ্ট না করে রুদ্রের বুকে ধুমধাম কিল ঘুষি মারতে শুরু করলো। তার গলার স্বর রাগে কাঁপছিল। আমার সাথে মিথ্যে কথা বলে মজা করেন? দাঁড়ান, দেখাচ্ছি মজা কাকে বলে। তুরার কিল ঘুষি খেতে খেতে রুদ্র নকল ব্যথা দেখিয়ে যেন গলা ফাটিয়ে বলল, আহা, মার মার, তোর লজ্জাপতি নরম হাত দুটো দিয়ে মার। আরে বাহ, এতে বিনা পয়সায় শরীর চর্চা হচ্ছে। মার মার, আরো জোরছে। তুরা মারতে মারতে ক্লান্তিতে হাঁসফাঁস করছে, কিন্তু রুদ্রের মুখে ব্যথার লেশ মাত্র নেই। তার ঠোঁটের কোণে লেগে আছে দুষ্টু হাসি। সে একদম নির্লিপ্ত। রুদ্রের এই ভাবশীলতা দেখে তুরার নিজের শক্তির উপর ভীষণ রাগ হলো। হঠাৎ তুরার চোখে শয়তানি বুদ্ধির ঝিলিক দেখা গেল। তুরা কিল ঘুষি থামিয়ে দুষ্টু হেসে রুদ্রের দিকে তাকিয়ে আহ্বান জানানোর ভঙ্গিতে ভ্রু নাচালো। রুদ্র এই নীরব ইশারা দেখে সতর্ক হয়ে চোখের ইঙ্গিতে জানতে চাইল। মুহূর্তেই তুরা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে বিদ্যুৎ গতিতে রুদ্রের উপর ঝাঁপিয়ে পড়ল। সে রুদ্রের কোমরে দুপাশে ও বগলের নিচে হিংস্রভাবে কাতুকুতু দিতে শুরু করল। রুদ্রের কাতুকুতুতে মারাত্মক ভয়। সে আর্তনাদ করে উন্মাদের মতো হাসতে হাসতে রাস্তায় লুটিয়ে পড়ল। আর তুরাকে শক্ত করে ধরে রাখায় সেও সঙ্গে গড়িয়ে গেল। রুদ্র কোনো মতে হাসির ধমক সামলে নিয়ে তুরার পেটে ও গলায় পাল্টা কাতুকুতু দিতে লাগলো। গভীর রাতের সেই নিস্তব্ধ বিদেশি রাস্তায় রাস্তার আলোগুলো নিচে দুজন যেন পৃথিবীর সমস্ত চিন্তা ভুলে গিয়ে নির্লজ্জের মতো হাসাহাসি করতে করতে একে অপরের গায়ে মিশে গড়াগড়ি খেতে থাকলো। এই মুহূর্তে নির্মল আনন্দ আর উষ্ণতা গোটা পরিবেশকে ভরে তুলল। বাংলাদেশ। শিহাব আরশিকে নিয়ে খানবাড়িতে পৌঁছাতেই এক নিস্তব্ধ চাপা উত্তেজনায় চারিদিকে ছড়িয়ে গেল। শিহাব তার স্বাভাবিক ভঙ্গিতে সবার সাথে কুশল বিনিময় করল, কিন্তু আরশি তখন যেন মাটির সঙ্গে মিশে যেতে চাইছিল। লজ্জায় সে শিহাবের দিকে চোখ তুলে তাকাতেও পারছিল না। মনে হচ্ছিল এখন নিজেকে চাবুক মারতে পারলে যেন শান্তি হয়। এত বড় একটা কাণ্ড, তাও কিনা একটা ছেলের ঠোঁটে। আরশির কানে কেবল একটাই বাক্য বাজছিল, আরশি, তুই এত হালকা মেয়ে কবে হলি? ছি, শিহাব ভাই এখন তোকে খুব খারাপ ভাবছি। কি লজ্জার ব্যাপার। আরশির এই তীব্র আত্মধিক্কারের মাঝেই রোশনি খান এগিয়ে এলেন। যদিও তার মনের গহীনে ক্ষোভের আগুন জ্বলছিল, তবুও তিনি ঠোঁটে এক ফালি কৃত্রিম হাসি ফুটিয়ে তুলে আরশিকে বললেন, কি রে, দাঁড়িয়ে আছিস কেন? শিহাব বাবাকে রুমে নিয়ে যা।
অনেক দূর থেকে ক্লান্তিকর জার্নি করে এসেছে। ফ্রেশ হয়ে দুজনে তাড়াতাড়ি নিচে আয়। কথাটা বলেই রোশনি খান আরশির উত্তর শোনার অপেক্ষাও না করে দ্রুত রান্নাঘরের দিকে চলে গেল। রোশনি খানের এই নিষ্প্রহ আচরণ দেখে আরশির মনটা আরো খারাপ হয়ে গেল। এরপর কোনো মতে সবার সাথে দায়সারা কথা বলল সে। পরিবারের অন্য সদস্যদের ভেতরেও রাগ থাকলেও এখন কেউ তা প্রকাশ করলো না। আরশি শিহাবকে নিয়ে নির্দিষ্ট ঘরে এলো। লজ্জায় আরশির গলা দিয়ে যেন শব্দ বের হচ্ছে না। মাথা নিচু করে সে শুধু মেঝে দেখছে। তবুও সৌজন্যের খাতিরে মাথা নিচু করেই বলল, এটাই আমার রুম, আপনি এখানেই থাকুন, আমি আরফার ঘরে যাচ্ছি। আর ওইদিকে ওয়াশরুম আছে, আপনি ফ্রেশ হয়ে নিতে পারেন। কথাটা বলেই আরশি ঘর থেকে মুক্তি পেতে দ্রুত বের হতে যাবে, ঠিক তখনই শিহাবের কণ্ঠস্বর তাকে থামিয়ে দিল। বাহ, এই প্রথম দেখলাম মেয়েরাও যে এমন নির্লজ্জ ও বেপরোয়াভাবে ছেলেদের ঠোঁটের উপর ঝাঁপ দিতে পারে, তা আমার জানা ছিল না। বিয়ের শুরুতেই যদি এই অবস্থা হয়, না জানি পরে আর কত কি দেখতে হবে। কথাটা শুনে আরশি যেন বিদ্যুৎ স্পষ্ট হলো। লজ্জায় তার জিভ শুকিয়ে কাট। সে ঠোঁটে দাঁত চেপে ধরল। কোনো মতে সামনের দিকে ঘুরতে ঘুরতে ততলাতে শুরু করলো। মানে আমি ভীষণ সরি। আরশি তাকিয়ে দেখলো ঘর খালি। ওয়াশরুম থেকে জলের শব্দ আসে, তার মানে শিহাব ইতিমধ্যে ভেতরে চলে গেছে। আরশি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস পেল না। প্রায় ছুটে পালানোর ভঙ্গিতে ঘর থেকে দ্রুত বেরিয়ে এলো। রাতের খাবার পর্ব শেষ, যে যার ঘরে ফিরে গেল। আরশি আর আরফা দুজনেই মন হালকা করার জন্য ছাদে খোলা হাওয়ায় উপভোগ করতে এলো। ছাদে উঠতেই তারা দেখলো আয়ান আর শিহাব পাশাপাশি দাঁড়িয়ে নিচু স্বরে কিছু একটা নিয়ে কথা বলছে। আরফা তাদের দুজনকে দেখে একটু অবাক হয়ে বলল, বাহ, তোমরা দুজন এই নিঝুম রাতে ছাদে কি করছো শুনি? আরফার প্রশ্নে আয়ান দুষ্টুমি ভরা হাসি হেসে বলল, কি আর করব, তোদের মতন পেতনিদের দেখতে এসেছি আর তোদের নিয়ে গল্প করতে এসেছি। আরফা চোখ দুটো সরু করে আয়ানের দিকে তাকালো। ভাইয়া তুমি? আয়ান মুখে কৌতুকের ভাব এনে বলল, কি হয়েছে, তোরা সত্যি পেতনি তাহলে? ঠিক সেই হাস্যরসের মুহূর্তেই শিহাব আরফার বদলে আরশির দিকে আর চোখে তাকিয়ে ঠোঁট কামড়ে যেন কথাটা মুখ ফসকে বেরিয়ে গেল। তার থেকেও ভয়ঙ্কর কিছু। কথাটা বলেই শিহাবের খেয়াল হলো সে আরশির বদলে আরফার দিকে তাকিয়ে মন্তব্য করছে। সে সঙ্গে সঙ্গে থতমত খেয়ে গেল এবং আরফার দিকে তাকিয়ে অপ্রস্তুত ভঙ্গিতে তোতলালো। আসলে আরফা, আমি কথাটা তোমাকে। কিন্তু তার বাক্য শেষ করার আগেই আরফা রেগে আগুন হয়ে গেল। তার মুখ লাল, সে চোখ দিয়ে যেন অগ্নি দৃষ্টি করছে। আপনাদের কারোর সাথে আর একটাও কথা বলবো না। নিন, আপনারা সবাই মিলে আমাকে নিয়ে মজা করতে থাকুন, আমি গেলাম। কথাটা বলেই আরফা পা ঠুকে ঠুকে বড় বড় পা ফেলে দ্রুত ছাদ থেকে নেমে চলে গেল। আয়ান পরিস্থিতি বুঝে নিয়ে আরশি ও শিহাবের দিকে আর চোখে তাকালো এবং গলা খাকারি দিয়ে শিহাবের উদ্দেশ্যে বলল, আসলে ব্রো, আমার একটা খুব জরুরি কল দিতে হবে। আপনি আর আরশি থাকেন, আমি যাই। এই বলে আয়ানও আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছাদ থেকে নিচে নেমে গেল। আয়ান নিচে নেমে যেতেই ছাদটা যেন আরো গভীর নীরবতায় ডুবে গেল। নিস্তব্ধতা এতটাই তীব্র যে দুজনের নিঃশ্বাসের শব্দ যেন কানে বাজছে। শিহাব ছাদের ঠান্ডা গ্রিল ধরে স্থিরভাবে দাঁড়িয়ে আছে। তার পিছু টানহীন ভাব আরশির মনে আরো ভয় জাগাচ্ছে। আরশি বুঝতে পারছে না কি করে এই থমথমে পরিবেশ স্বাভাবিক করবে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আরশি মনে অনেকটা সাহস সঞ্চার করে শিহাবের পাশে এগিয়ে গেল। সে শিহাবের দিকে মুখ করে দাঁড়িয়ে নরম স্বরে বলল, শিহাব ভাইয়া, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? ঘুমাবেন না? শিহাব আরশির কথায় তার দিকে না তাকিয়ে অত্যন্ত নিষ্প্রহ গলায় উত্তর দিল, যখন ঘুম আসবে তখন ঘুমাবো। এখন কি তোমাকে জানতে হবে আমি ঘুমাবো কিনা? শিহাবের কঠিন কথায় আরশি ভেতরে ভেতরে ভীষণ মন খারাপ করলো। সে তো শুধু স্বাভাবিকভাবে জানতে চেয়েছিল, এমন করে বলার কি ছিল। আরশি তাই আর তর্ক না করে বিষণ্ণ গলায় বলল, ঠিক আছে, আপনার যখন ইচ্ছে হয় তখন ঘুমিয়েন। বাই, গুড নাইট।
কথাটা বলেই আরশি ধীর পায়ে সেখান থেকে চলে যেতে উদ্যক্ত হলো। হঠাৎ শিহাব কি মনে করে যেন নিজের অজান্তে বিদ্যুৎ গতিতে আরশির ওড়নার এক প্রান্ত ধরে টান মারল। আরশি তাল সামলাতে না পেরে একদম শিহাবের শক্ত বুকে আছড়ে পড়ল। শিহাবের বুকে আছড়ে পড়তেই আরশির অজান্তেই তার বুকের স্পন্দন কেঁপে উঠল এবং দ্রুত ধুকপুক করতে লাগলো। এদিকে শিহাবেরও একই অবস্থা। দুজনের হৃৎকম্পন এতটাই তীব্র যে মনে হলো যেন একে অপরের হার্টবিটের শব্দ শুনতে পাবে। শিহাব মাথা নিচু করে আরশির দিকে তাকালো। সেই মুহূর্তে তার চোখ আরশির চোখের এক পলকের জন্য আটকে গেল। মুহূর্তেই শিহাব দ্রুত অন্যদিকে দৃষ্টি ফেরালো। কি হলো তার? সে এইভাবে আরশিকে টান দিল কেন? আর তার হার্টবিট এমন অস্বাভাবিক আচরণ করছে কেন, যেমনটা তুরাকে দেখলে এক সময় হতো? শিহাবের মনের ভেতরে যেন এক অচেনা ঝড় উঠল। শিহাব আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে দ্রুত আরশিকে সরিয়ে দিয়ে সোজা করে দাঁড় করালো। কোনো কথা না বলে বড় বড় পা ফেলে প্রায় ছুটে যাওয়ার ভঙ্গিতে ছাদ থেকে নেমে চলে গেল। আরশি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে কিছুই বুঝতে পারল না শিহাব হঠাৎ এইভাবে তার ওড়না ধরে টান দিল কেন, আর তার নিজের হৃদয়ই বা এমন করছে কেন। আগে তো শিহাবকে কতবার দেখেছে, তখন তো এমন অদ্ভুত লাগতো না। শুধু কি স্বামী বলেই এমন অনুভূতি? কিন্তু আগে যখন তাকে দেখেছে তখন তো এমন হয়নি। আশি নিজের এই অপরিচিত অনুভূতির কারণ খুঁজে পেল না। আশি রুমে এসে দেখলো শিহাব বিছানায় শুয়ে আপন মনে ফোন চাপছে। আশি আর কথা না বাড়িয়ে পাশ থেকে একটা বালিশ নিয়ে সোফায় ঘুমানোর উদ্দেশ্যে এগোতে যাবে, ঠিক সেই মুহূর্তেই শিহাব আরশির দিকে না তাকিয়ে ফোন চাপতে চাপতে বলল, বিছানায় শুতে পারো, সমস্যা নেই। তোমাদের বাড়িতে যদি আমি বিছানায় থেকে তোমাকে সোফায় দিই তাহলে বিষয়টা খুব অদ্ভুত দেখাবে। আরশি শিহাবের কথায় একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তাই আপনি যে আপনাদের বাড়িতে আমাকে বিছানায় ঘুমাতে দিয়েছিলেন, সেদিন তো আপনি সোফায় ঘুমিয়েছিলেন, তাহলে আমি কেন আপনাকে বিছানায় দিতে পারবো না? আজকে আপনি বিছানায় ঘুমান, আমি সোফায় ঘুমাচ্ছি। শিহাব চোখ সরু করে তাকালো আরশির দিকে। তার কণ্ঠে স্পষ্ট বিরক্তি। বেশি বকবক না করে বিছানায় ঘুমাও। তুমি তোমার জায়গায়, আমি আমার জায়গায় থাকবো। আরশি মুখ খোলার জন্য কিছু বলতে যাবে, তার আগেই শিহাব তাকে থামিয়ে দিয়ে বলল, স্টপ, ডোন্ট সে এনিথিং, জাস্ট লে ডাউন কোয়াইটলি অ্যান্ড স্লিপ। শিহাব কথাটা বলেই পাশ ফিরে উল্টো হয়ে শুয়ে পড়ল। আরশি একটা দীর্ঘশ্বাস ফেলল। সে বাধ্য হয়ে বিছানার এক প্রান্তে কাচুমাচু করে শুয়ে পড়ল এবং মনে মনে দোয়া দরুদ পড়তে লাগলো। তার ভয় কোনোভাবেই যেন শিহাবের সঙ্গে সামান্যতম স্পর্শ না লাগে, কারণ আরশির ঘুম মানেই বাচ্চাদের ঘুমের মতোই, সে পুরো বিছানা জুড়ে গড়াগড়ি খায়। রাত গভীর, চারিদিকে নিস্তব্ধতা বয়ে যাচ্ছে, আর মাঝে মাঝে কুকুরের ডাক সেই নীরবতাকে যেন আরো বাড়িয়ে দিচ্ছে। হঠাৎ শিহাবের ঘুম ভেঙে গেল, আর চোখে খোলাতেই চোখের সামনে আরশির চেহারা ভেসে এলো। শিহাব চারপাশে তাকালো। আরশির রুমের আলো বন্ধ না করে ঘুমিয়ে পড়েছে। শিহাব আবারও না চাইতেও আরশির দিকে তাকালো। আরশি দু হাত গালে রেখে একদম ছোট বাচ্চাদের মতো কাচুমাচু হয়ে ঘুমিয়ে আছে। তার উষ্ণ ঘন শ্বাস দেখেই বোঝা যাচ্ছে সে গভীর ঘুমে আচ্ছন্ন। শিহাব অজান্তেই আরশির দিকে সামান্য এগিয়ে এলো। আরশির উষ্ণ ঘন শ্বাস প্রায় শিহাবের মুখে এসে লাগছে। আরশির ঘুমন্ত মায়াবী মুখের দিকে শিহাব যেন এক ধ্যানে তাকিয়ে রইল। শিহাব নিজেও জানে না সে যে এইভাবে আরশির দিকে অন্যমনস্কভাবে তাকিয়ে আছে। হঠাৎ শিহাবের চোখ গেল আরশির বুকের দিকে। ওড়না বুক থেকে সরে গেছে, আর জামার গলাও বড় হওয়ায় ফর্সা বুকের অনেকটা অংশ উন্মুক্ত হয়ে আছে, যা খুব গভীরভাবে দেখা যাচ্ছে। আর আরশির বুকের একটা তিল আছে, যা আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছে। শিহাব না চাইতেও সেখান থেকে চোখ ফেরাতে পারল না। কেমন জানি মনে হচ্ছে সেই তিলটা নিজের ঠোঁট দিয়ে ছুঁয়ে দিতে। শিহাব দ্রুত আবার আরশির মুখের দিকে তাকালো। আরশির কপালে এসে পড়া এলোমেলো চুলগুলো আলতো করে কানের পাশে গুজে দিল। আরশি ঘুমের মাঝেই সামান্য নড়ে চড়ে উঠল। আরশি নড়ে উঠতেই শিহাবের হুঁশ ফিরল। সে এক ঝটকায় দূরে সরে গেল, যেন সে এমন কোনো কাজ করে ফেলেছে যা করা তার উচিত হয়নি।
শিহাব বড় বড় ঢোক গিলতে লাগলো। সে কিছুতেই বুঝতে পারছে না তার কি হয়েছে। হঠাৎ আরশিকে দেখে তার এমন অদ্ভুত অনুভূতি হচ্ছে কেন? আগে তো এমন হতো না, তাহলে হঠাৎ এমন হচ্ছে কেন? সে নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। শিহাব মনটাকে হালকা করার জন্য রুম থেকে বের হয়ে বারান্দায় আসলো। সে বহু দূর আকাশের দিকে তাকালো। হঠাৎ শিহাবের তুরার কথা মনে হলো। শিহাব জানে না তুরা এখন কোথায় আছে, কি করছে। শিহাব ইচ্ছে করেই আর খোঁজ নিচ্ছে না, কারণ এখন খুঁজে বের করলে হয়তো আরও বেশি কষ্ট পাবে। সে নিজে না মানুক, তবে এটাই বাস্তব, তার বিয়ে হয়ে গেছে। তাই এখন তুরার সামনাসামনি মুখোমুখি হওয়ার মানেই কষ্ট। মানুষটাকে দেখতে পারবে কিন্তু ছুতে পারবে না, আর চাইলেও পারবে না। এটাই বাস্তব। বিয়ে একবারই হয়, আর এটাই শিহাব বিশ্বাস করে। আশিকে কোনো দিন সে মেনে নিবে কিনা তা জানা নেই, কিন্তু কোনো একদিন হয়তো মেনে নিবে। তারও পরিবার হবে, সব কিছু সময়ে বদলে দেবে। এই কথাগুলো ভাবতে ভাবতেই শিহাব একটা দীর্ঘশ্বাস ফেলল। শিহাব আকাশের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে যেন নিজেকেই প্রশ্ন করল। এই কি বিচিত্র এই খেলা! যাকে হৃদয় আত্মা উজাড় করে চাইলাম তাকেই পেলাম না, অথচ যার সামান্যতম অস্তিত্ব নিয়েও কখনো ভাবিনি, সে আজ আমার হলো। এখন যদি বলি কাউকে গভীর আবেগে চাওয়াটাই অপরাধ, তাহলে কি ভুল বলা হবে? কারণ তাই তো, বিধাতা যেন সেই অপরাধটুকু আমাদের দিয়ে করাতে চান না, তাই সবচেয়ে প্রিয় চাওয়াটার বদলে অন্য কাউকে এনে দেন। সুইজারল্যান্ড। সকালের পথঘাট আজ অন্যরকম স্নিগ্ধ। হালকা হালকা শীতের আমেজ আর ধীর বাতাসের কোমল স্পর্শ চারিদিকে। তুরা আর রুদ্র দুজনেই একটি ব্রিজের রেলিংয়ে হেলান দিয়ে ঘনিষ্ঠভাবে ঘুমিয়ে আছে। তুরা রুদ্রের বুকে মাথা রেখে গুটিসুটি মেরে একদম ছোট্ট বাচ্চাদের মতো জড়িয়ে ধরে আছে। রুদ্রও কোমলভাবে তুরাকে ধরে ব্রিজের মাথা হেলান দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। কাল রাতে দুজনই গল্প করতে করতে রাস্তার মাঝে ঘুমিয়ে পড়েছে। ভালোবাসা যে কোনো পরিস্থিতি বা স্থান মানে না, তা এই তুরা আর রুদ্রকে না দেখলে হয়তো বোঝা যেত না। ধীরে ধীরে রুদ্রের ঘুম ভাঙল, আর চোখ খুলতেই নিজের বুকে তুরাকে পেল। তুরা কেমন আদুরে ভঙ্গিতে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। রুদ্র একবার তুরার দিকে তাকিয়ে আবার চারপাশে তাকালো। সকাল হয়ে গেছে। কখন যে এই ব্রিজে ঘুমিয়ে পড়েছে টেরই পায়নি। তবে এখন যাওয়া উচিত, আর বেশিক্ষণ থাকলে সমস্যা হতে পারে। রুদ্র খুব আলতো করে তুরাকে ডাক দিল। এই তোরা শুনছিস? রুদ্রের ডাকে তুরা নড়ে চড়ে উঠল। তুরা যেন আরো আরাম খুঁজে নিল। সে রুদ্রকে কোল বালিশের মতো আরো শক্ত করে জড়িয়ে ধরল। তুরার এই শিশুসুলভ কাণ্ড দেখে রুদ্রের মুখে একটা কোমল হাসি ফুটে উঠল। সে অসীম মমতায় তুরাকে সাবধানে কোলে তুলে নিল। রুদ্র তুরাকে নিয়ে ধীর পায়ে হাঁটতে থাকলো। তুরার ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই রুদ্রের চেহারা ভেসে উঠল। তুরা প্রথমে একটু চমকে উঠে রুদ্রের গলা শক্ত করে জড়িয়ে ধরে সংকুচিত কণ্ঠে বলল, আমি আমি আপনার কোলে কিভাবে উঠলাম? রুদ্র তুরার কথা শুনে দুষ্টু হাসি হেসে মিষ্টি টিজিং এর সুরে বলল, তোকে কে যেন রাস্তায় ফেলে দিয়ে গিয়েছিল, আমি দেখেই কুড়িয়ে নিয়ে আসলাম। তুরা রুদ্রের কথা শুনে কোল থেকে নামার জন্য ছটফট করতে করতে অভিযোগের সুরে বলল, মিথ্যুক, নামান বলছি আমায়। তুরার এই ছটফটানি দেখে রুদ্র তুরাকে আরো শক্ত করে কোলে জড়িয়ে ধরে গভীর ভালোবাসার দৃঢ়তায় বলল, যদি মিথ্যা বলে তোকে রাগানো যায়, তাহলে আমি এমন মিথ্যা হাজার বার বলতে রাজি আছে। মুহূর্তেই রুদ্রের কথা শুনে তুরা নিস্তব্ধ হয়ে গেল। সে এক পলকে রুদ্রের দিকে তাকালো। রুদ্রও এক পলকে তুরার দিকে তাকিয়ে আছে। সুইজারল্যান্ডের সেই স্নিগ্ধ সকালে তারা দুজনেই যেন সময়ের সীমানা ভুলে একে অপরের চোখে হারিয়ে গেল। হঠাৎ তুরা নিজের অজান্তেই রুদ্রের চোখের দৃষ্টি একদম স্থির রেখে নরম আবেগময় কণ্ঠে বলল, রুদ্র ভাই, আপনি আমাকে কতটা ভালোবাসেন? রুদ্র তুরার চোখের দিকে দৃষ্টি স্থির রেখে রহস্যময় হাসিতে বলল, প্রমাণ লাগবে? তুরা ঠোঁট কামড়ে ধরে উত্তেজিত অথচ ফিসফিস করে বলল, না, মানে হ্যাঁ, দেখতে চাই।
তুরার উত্তেজিত উত্তরটা না মানে হ্যাঁ। দেখতে চাই শোনা মাত্রই রুদ্রের চোখে এক আকাশ সমান হাসি ফুটে উঠল। সে হাসি ছিল আনন্দের গভীরতম বহিঃপ্রকাশ। এই হাসির অর্থ তুরা একেবারেই বুঝতে পারল না। সে কেবল রুদ্রের সেই হাসি মাখা মায়াবী মুখের দিকে একদম বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল। রুদ্রের চোখ দুটো হাসছিল, আর সেই হাসি যেন সুইজারল্যান্ডের সকালের স্বচ্ছ রোদকেও হার মানিয়েছিল। তুরা বুঝতে পারল না ঠিক কি ঘটতে চলছে। সময় কখনো থেমে দাঁড়ায় না, সে সব সময় তার অবিরাম গতিতে এগিয়ে চলে। এটাই যেন তার প্রকৃতির একমাত্র নিঃসত্তা। কেউ তার পথে এক মুহূর্তের বাধাও দিতে পারে না। সে তার স্বাধীন ছন্দে বয়ে চলে। এভাবেই 15টি দীর্ঘদিন পেরিয়ে গেছে, কিন্তু এই 15 দিনে আসলে কিছুই বদলায়নি। আরশি আর শিহাবের মধ্যে এখনো সেই বরফের মতো ঠান্ডা দূরত্ব। শিহাব এখনো আরশিকে স্বামীর অধিকার দিয়ে মেনে নেয়নি, তবে খানবাড়ির সকলের বুক জুড়ে এখন এক গভীর অসহনীয় উদ্বেগ, কারণ তুরা এখনো বাড়ি ফেরেনি। আশিক খান খোঁজ নিয়েছে, তুরা তার প্রিয় কোনো বন্ধুর বাড়িতেও যায়নি, কোথাও তার এক টুকরো খোঁজ নেই। এই নিয়ে বাড়ির সকলের মনে এক অজানা ভয় ও চাপা চিন্তা জেগে বসেছে। সকালবেলা আনোয়ার খান বিশাল হলরুমে সোফায় বসে নির্দিষ্ট মনে খবরের কাগজ দেখছেন, পাশে চায়ের কাপ। ধীরে ধীরে আশিক খানও এসে নিঃশব্দে তার পাশে বসলেন। তার মুখটা একদম শুকিয়ে কাঠ, যেন রাতের পর রাত দুশ্চিন্তায় তার পেটে এক দানা খাবারও পড়েনি। আনোয়ার খান আর চোখে আশিক খানের দিকে তাকালেন। আশিক খানের শুকনো চিন্তিত মুখটা দেখেই তিনি বললেন, কি হয়েছে? কোনো বিশেষ সমস্যা? আশিক খান মাথা নিচু রেখেই ফিসফিস করে উত্তর দিলেন, যেন জোরে কথা বললে মেয়ের নাম বাতাসে মিলিয়ে যাবে। আজ আমার মেয়ে তোরা কতদিন ধরে বাসায় নেই, জানি না কোথায় আছে, কোন অবস্থায় আছে, ঠিকমতো এক মুঠো খেতে পারছে তো? আনোয়ার খান খবরের কাগজটা পাশে রেখে গভীর হতাশা নিয়ে বললেন, চিন্তা করিস না, যেহেতু নিজের ইচ্ছায় বেরিয়ে গেছে সেহেতু নিশ্চয়ই ভালোই আছে। তবে আমি তো খোঁজ খবর নিতে পুলিশকে জানিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আশিক খান আর কিছুই বললেন না, শুধুমাত্র যন্ত্রের মতো নাড়লেন। কিন্তু কেউ কি আর জানলো বাইরে শান্ত এই বাবার মনে মেয়েটাকে একটিবার দেখার জন্য কতটা আকুলতা, কতটা ভয়াবহ চিন্তা প্রতি মুহূর্তে তাকে জ্বালিয়ে মারছে। আয়ান ফোন টিপতে টিপতে নিচে নামার উদ্দেশ্যে যাচ্ছিল। আয়ানের চোখ একদম ফোনে স্থির। তিথি হাতে একটা কাগজ পড়তে পড়তে নিচে নামার উদ্দেশ্যে আসছিল। তিথির চোখও একদম সেই কাগজে স্থির। হঠাৎ আয়ান ও তিথি দুজনেই অমনোযোগী থাকায় সিঁড়ির মুখে একে অপরের সাথে প্রচণ্ড ধাক্কা খেয়ে দুজন দুদিকে ছিটকে পড়ে যায়। তিথি কোমরে ব্যথায় আর্তনাদ করে ওঠে। ও মা গো, আমার কোমর গেল গো, ওই মা গো, তুমি কোথায় গো? দেখো তোমার মেয়ের কোমরটা ভেঙে গেছে, আর বিয়ে হবে না আমার। তোমার মেয়েকে এখন সবাই বলবে, ওই যে দেখো কোমর ভাঙা মিস ইউনিভার্স আসছে। আয়ানও দু কনুয়ের ব্যথা পেয়েছে। হঠাৎ তিথির এই নাটকীয় চিৎকার শুনে আয়ান সামনে তাকিয়ে দেখে তিথি। আয়ানের শরীর রাগে দাউ দাউ করে জ্বলে উঠল। আয়ান তীক্ষ্ণ স্বরে তিথিকে বলল, তোর কি আমার সাথে কোনো জন্মান্তরের শত্রুতা আছে যে দুদিন পরপরই আমার সাথে ধাক্কা খাস? তোর কি চোখ নেই নাকি চোখ আলমারিতে তালা দিয়ে চাবির গোছা আমার হাতে ধরিয়ে দিয়েছিস? আয়ানের কণ্ঠ শুনে তিথির সামনে তাকিয়ে দেখে আয়ান। মুহূর্তেই আয়ানের কথায় তার ব্যথা উধাও। তিথি কোমর ধরে উঠে দাঁড়িয়ে তেতো গলায় বলল, আমি যদি চোখ আলমারিতে তালা দিয়ে ঝুলিয়ে রাখি, তাহলে কি তুমি এসে আমার বিয়ে ভাঙা কোমরটার দায়িত্ব নিতে, নাকি আমাকে ডাস্টবিনে ফেলে দিয়ে বলতে, ও এটা তো একটা জ্বলন্ত জঞ্জাল ছিল, এখন স্থির হয়েছে, বেশি কথা বলবে না তো? আমি তো ধাক্কা খেয়েও তোমার মতো হিংস্র হয়ে যায়নি। তিথির মুখে নিজের নাম হিংস্র শুনে আয়ানের মাথার শিরাগুলো যেন দপদপ করে উঠল। এতক্ষণে চাপা রাগ যেন আগ্নেয়গিরির মতো ফেটে বের হলো। মুহূর্তের মধ্যে সে তিথির দিকে এক ঝটকায় এগিয়ে গেল।
তিথি কিছু বুঝে ওঠার আগেই আয়ানের শক্ত হাতের থাপ্পড় সপারে এসে পড়ল তিথির গালে। থাপ্পড়ের শব্দে একটা তীব্র প্রতিধ্বনি হলো। তিথি যেন থমকে গেল, বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে গেল, গালটা জ্বালাপোড়া করছে। আয়ানের চোখে তখন ক্ষমা বা অনুশোচনার লেশ মাত্র নেই। সে রাগে শ্বাস ফেলতে ফেলতে তীক্ষ্ণ দাঁতে দাঁত চাপা স্বরে বলল, আর একটাও ফালতু কথা যদি তোর মুখ থেকে বের হয়েছে তাহলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। বাড়িতে এত বড় সমস্যা চলছে আর তোর ফাজলামো থামি না, নেচে বেড়ানো বন্ধ কর। কথাটা বলেই আয়ান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে ঘৃণায় চোখ সরিয়ে নিয়ে সিঁড়ি বেয়ে তীব্র বেগে নিচে নেমে গেল। তিথি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে, তার চোখ থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে, কিন্তু কোনো আওয়াজ নেই। সে কাঁপা কাঁপা হাতে গালটা চেপে ধরল। আয়ানের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে তার মনে এক গভীর মন খারাপের মেঘ জমল, কিন্তু সেই মেঘের আড়ালে মুহূর্তেই এক কঠিন কঠিন প্রতিজ্ঞা জন্ম নিল। থাপ্পড় মারলে এই থাপ্পড়ের হিসাব আমি শুধু আসলে চুকিয়ে ছাড়বো বলে দিলাম। চৌধুরী বাড়ি। শিহাব অফিস থেকে যেন তার ক্লান্ত শরীরটাকে টেনে আনলো। এসেই হলরুমের নরম সোফায় ধপাস করে শরীরটা এলিয়ে দিল। তার প্রতিটি নিঃশ্বাসে ক্লান্তি ভার স্পষ্ট। আর সে তখনও চিপস খাচ্ছিল আর টিভির সিরিয়ালে কোনো নাটকীয় দৃশ্য পুরোপুরি মনোযোগ দিয়েছিল। হঠাৎ শিহাবের এলিয়ে পড়ার শব্দ এবং তার বিপর্যস্ত অবস্থা দেখে আরশি এক লহমায় বুঝে গেল লোকটা আজ অতিরিক্ত ক্লান্ত। আরশি কোনো কথা বলার সুযোগ না দিয়ে তাড়াতাড়ি রান্নাঘরে ছুটল। ঝটপট লেবু দিয়ে শরবত বানিয়ে সোজা শিহাবের সামনে ধরল। শিহাব চোখ বন্ধ করেছিল। সামনে গ্লাসের উপস্থিতি টের পেয়ে বিরক্তিতে চোখ খুলল। কি হয়েছে? আর এই বিষ আমাকে কেন খাওয়াতে চাইছো? আরশির কণ্ঠে তখন এক টুকরো যত্ন। লেবুর পানি খান তো, মাথা হালকা লাগবে, ক্লান্তি দূর হবে। শিহাব চোয়াল শক্ত করে রুক্ষতার শেষ সীমায় গিয়ে বলল, কোনো প্রয়োজন নেই। আরশি নাসর বান্দা। সে গ্লাসটা শিহাবের হাতের কাছে এগিয়ে দিয়ে প্রায় আদেশ করার ভঙ্গিতে বলল, আরে বাবা, আপনি খেয়ে দেখেন না, খারাপ লাগবে না, গ্যারান্টি। শিহাব আর তর্ক করলো না, যেন পরাজয় মেনেই গ্লাসটা হাতে নিয়ে এক নিঃশ্বাসে শরবতটুকু শেষ করে নিল। আরশি তৃপ্তির হাসি নিয়ে শিহাবের দিকে তাকালো এবং ভ্রু নাচিয়ে বলল, কি মিস্টার অহংকারী, কেমন লাগছে এখন? শিহাব সোফা থেকে ওঠার জন্য সজা হয়ে বসলো। তার কণ্ঠে এবার আর বিরক্তি নেই, চাপা কৃতজ্ঞতা। ভালো। শিহাবের এক শব্দে উত্তর শুনে আরশির মাথা গরম হয়ে গেল। সে বিড়বিড় করে বলল, যেন নিজের সঙ্গে কথা বলছে, শালা কিপটে, একটা ধন্যবাদও দিতে পারে না। শালা তোর কপালে বোঝ উঠবে না দেখিস। এবার থুক্কু, আমি কি বলছি এসব? আমিই তো এরপো। এই অহংকারের পাহাড় লোকটার সাথে থাকতে থাকতে আমার মস্তিষ্ক ফ্রাই হয়ে যাচ্ছে। আরশির এই অভ্যন্তরীণ কৌতুকের মাঝেই শিহাবের শান্ত কণ্ঠস্বর তার কানে ভেসে এলো। শিহাব রুমের দিকে যেতে যেতে বলল, ধন্যবাদ, সত্যিই খুব ক্লান্ত ছিলাম। শরবত খাওয়ার পর অনেকটা সতেজ লাগছে। ততক্ষণে শিহাব সিঁড়ি বেয়ে রুমে চলে গেল আর আরশি অপরাধীর মতো জিভে কামড় দিয়ে নিজের কপালে নিজেই চাপড় মেরে বলল, উফ, শুধু শুধু লোকটাকে কিপটে খেতাব দিয়ে দিলাম। ধন্যবাদ তো দিলই, কিন্তু এই ধন্যবাদটা 2 সেকেন্ড আগে দিলে কি হতো? তাহলে তো আর আমি নিজেকে পাগল বলতাম না। আমার কোনো দোষ নেই, সব দোষ ওই অহংকারী লোকটার। শিহাব ক্লান্ত শরীরে রুমে এসে শার্টটাই এক হেসকায় খুলে বিছানায় ছুঁড়ে মারল। ক্লান্তিতে ভুলেই তোয়ালে না নিয়ে প্রায় দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। শাওয়ার ছেড়ে সে চোখ বন্ধ করলো, যেন জল তার সমস্ত ক্লান্তি ধুয়ে দেবে। আর সে রুমে এসে দেখলো বিছানায় শার্টটাই দোলা। সে নিঃশব্দে সেগুলোকে যত্ন করে গুছিয়ে আলমারিতে রেখে দিল। শিহাব শাওয়ার সেরে সব কিছু খুলে তোয়ালে নিতে গিয়ে দেখলো তোয়ালে নেই। তার চোখ কপালে উঠল। শিহাব মাথায় হাত দিয়ে চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, শিট, তোয়ালে এখন কি হবে? শিহাব ওয়াশরুমের দরজায় 1 ইঞ্চি ফাঁক করে দেখলো আরশি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনে কিছু একটা করছে। শিহাব লজ্জা ও বিরক্তি নিয়ে ভাবলো ডাকবে কিনা, কিন্তু ভেজা শরীরে এভাবে দাঁড়িয়ে থাকা অসম্ভব।
শিহাব শেষে অসহায়ভাবে আরশিকে ডাক দিল। এই মেয়ে শোনো। আরশির কানে এই মেয়ে শোনা ডাকটা যাওয়া মাত্রই তার ভেতরে আগুনটা জ্বলে উঠল। আরশি ঘুরে তাকিয়ে দেখে শিহাব ওয়াশরুম থেকে এইভাবে ডাকলো। মুহূর্তেই আরশির রেগে চোখ গরম করে বলল, দেখুন মিস্টার অহংকারী, আমি মেয়ে না, আমি আরশি। যদি আরশি না ডাকতে পারেন তাহলে ডাকবেনই না। তবু এই মেয়ে শুনো মার্কার ডাক আমাকে দেবেন না। আরশির কথা শুনে শিহাবের মাথায় রক্ত গরম হয়ে গেল, কিন্তু সে এখন নিরুপায় বন্দি। তাই শিহাব রাগ চাপিয়ে এক টুকরো মিথ্যা সহানুভূতি সূচক হাসি ফুটিয়ে বলল, ওকে ম্যাডাম, আর ডাকবো না। এখন শুধু আমাকে একটু সাহায্য করেন। আরশি কর্তৃত্বের মজা বুঝতে পারল। সে দুহাত বুকের উপর আর করে উচ্চ ভান দেখিয়ে বলল, সরি বলেন। শিহাব দাঁতে দাঁত পিষে গলার স্বর আরো কঠিন করে বলল,